রবির বিয়ে হয়ে গেল খুব সাধারণভাবে। রবি এ ঘর থেকে একটু হেঁটে ও ঘরে গেলেন বিয়ে করতে। নিজেরই বাড়ির পশ্চিমের বারান্দা ঘুরে অন্দরে এলেন। ঠাকুর বাড়ির নিয়ম মতো কনেপক্ষকে কলকাতায় এসে বিয়ে দিতে হলো। বিয়ে হলো জোড়াসাঁকোর বাড়িতেই। কোনো ধুমধাম নেই, শুধু দু একজন বন্ধুবান্ধব, বাড়ির লোকেরা আর শ্বশুর বাড়ির লোকজন। রবির বিয়ের সাজ বলতে পারিবারিক একটি বেনারসি শাল, যার যখন বিয়ে হয় তিনি গায়ে দেন বরসজ্জার উপকরণ হিসেবে। রবি এসে দাঁড়ালেন পিঁড়ির ওপরে। কালো ডুরে বেনারসি পরা এক আত্মীয়া বরণ করে নিলেন তাঁকে। কনেকে অন্দরে এনে 7 পাক ঘোরানো হলে বরকনে চললেন বাইরের দালানের সম্প্রদান স্থলে। সম্প্রদানে বাড়ির মেয়ে বউরা কেউ যায় না, শুধু ছোটরাই সাক্ষী রইল। বাসরে বসেই রবির নিজের স্নায়বিক উত্তেজনা ঢাকার জন্য ঠাট্টা তামাশা জুড়ে দিলেন। মেয়েরা অনেক যত্ন করে ভাঁড়গুলো খেলার আয়োজন করেছে। বরকনেকে ঘিরে খেলতেও বসেছে সকলে মিলে। আর খেলার শুরুতেই রবি সব ভাঁড় উপুর করে খেলা দিলে পণ্ড করে। কিছুতেই যেন তার মন বসছে না। মেয়ে বউরা তো সবাই হইচই করে ওঠেন। ছোট কাকিমা ত্রিপুরা সুন্দরী বলে উঠলেন, ও কি করছিস রবি? এই বুঝি তোর ভাঁড় খেলা? ভাঁড়গুলো সব উল্টে পাল্টে দিচ্ছিস কেন? রবি চারদিক তাকিয়ে নতুন বউঠানকে কোথাও খুঁজে পান না। ছটফট করে বলে ওঠেন, কি করব ছোট কাকিমা, দেখছো না সব যে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আমি তাই নিজেই ভাঁড়গুলো উল্টে দিচ্ছি। কোথায় গেলেন নতুন বউঠান? রবির বিয়ে আর তিনিই নেই। বিয়ের পিঁড়ি ছেড়ে তাকে খুঁজে আনতে চান রবি, কিন্তু পরক্ষণেই বালিকাবধূর ঘোমটা ঢাকা মুখের দিকে তাকিয়ে ভাবেন, এর তো কোনো দোষ নেই। মেয়েরা সবাই তাকে গান গাইতে সাদাসাদি করছে, ছোট কাকিমাও। হঠাৎই রবি নববধূর দিকে তাকিয়ে যেন দুষ্টুমি করে নদিদির লেখা একখানি গান গেয়ে ওঠেন। আমরি লাবণ্যময়ী কেউ স্থির সৌদামিনী, পূর্ণিমা জোছনা দিয়ে মার্জিত বদনখানি, নেহারিয়া রূপ হায় আখি না ফিরিতে চায়, অপ্সরা কি বিদ্যে ধরি কে রূপসী নাহি জানি। বেচারি রোগা শ্যামলা গায়ের বধূটি লজ্জায় জড়সড় হয়ে আরো বড় করে ঘোমটা টানেন। কার সঙ্গে তার বিয়ে হলো, কোথায় এসে পড়লেন, কিছুই তিনি জানেন না। রবি আরো দু একটি গান গাইলেন, কিন্তু আসর যেন কিছুতেই জমল না। কোথায় গেলেন জ্যোতি দাদা, কোথায় নতুন বউঠান? মেজ দাদা মেজ বউঠানি বা কেন এলেন না? রবি বুঝতে পারেন না। যে বাড়ির খিলানি খিলানি সৃষ্টির উল্লাস ভেসে বেড়ায়, রবির বিয়ের দিনে কেন যেন সেই সুর বাজল না। বরং একটি দুঃসংবাদ এসে বাড়ির পরিবেশকে আরো ম্রিয়মান করে দিল। শিলাইদহে জমিদারির কাজ দেখতে গিয়েছিলেন বড় জামাই সারদা প্রসাদ। হঠাৎই তাঁর মৃত্যু হয়েছে। সৌদামিনী তখন কারোয়ারে। জ্যোতি তার পাঠালেন গুরুতর অসুস্থতার খবর দিয়ে। দুদিন পরেই তড়িঘড়ি সৌদামিনীকে নিয়ে শোকস্তব্ধ জোড়াসাঁকোয় পৌঁছলেন সত্যেন ও জ্ঞানদা। শোকের মধ্যে দিয়ে অচেনা শ্বশুর বাড়ির সঙ্গে বালিকাবধূর পরিচয় ঘটল। রবির নামের সঙ্গে মিলিয়ে এ বাড়িতে তার নতুন নামকরণ হল মৃণালিনী। বাজারে মোহন বাঁশি, বাজারে মোহন বাঁশি, सारा दिवस का बिरह दहन दुख, सारा दिवस का बिरह दहन
बजाओ रे मोहन बाँশি। কাদম্বরী সত্যিই একা হয়ে পড়েছেন। রবি আসার সময় পায় না। জ্যোতি প্রায় রাতেই বাড়ি ফেরে না। কোথায় থাকেন জানতে চাইলে বড় অশান্তি করেন। মনে মনে কাদম্বরীর গভীর সন্দেহ জ্যোতি নিশ্চয়ই বিনোদিনীর কাছে রাত কাটাচ্ছেন। শুয়ে বসে তার দিন কাটে না, রাত কাটে না। খড়খড়ির ফাঁক দিয়ে রাস্তা দেখেন, রাস্তার ফিরিওয়ালা ঠেলাওয়ালা দেখেন। সেলাই নিয়ে বসলেও মন লাগে না, মনের রং হারিয়ে গেছে। রূপাকে আনিয়ে নিয়েছেন সদর স্ট্রিটে। তার সঙ্গে বসে কখনো তাস খেলেন, কখনো চলে কাব্যপাঠ। আর প্রতিটি ছোটখাটো শব্দে চমকে উঠে দরজার দিকে তাকান, যেন মনে হয় কারো আগমনের প্রতীক্ষায় আছেন তিনি। তৃষিত নয়ানে বনপথ পানে নিরখে ব্যাকুল বালা দেখন পাবে আँख फिरावे गाथे बन फूल माला। কাদম্বরী এঘর ওঘর ছটপট করছেন নিঃসঙ্গ যৌবনের ভারে। তার এই অতুল রূপরাশি আর কোনো পুরুষের মুগ্ধ দৃষ্টির প্রশংসা কুড়োয় না। পোষা হরিণ শিশুর মতো পায়ে পায়ে ঘোরে না কোনো রবি। কাব্যপাঠ করতে করতে মন্ত্রমুগ্ধ হয়ে তার দিকে চেয়ে থাকেন না কোনো বিহারীলাল, কোনো অক্ষয় চৌধুরী তার চোখে চোখ রেখে গান গেয়ে ওঠেন না। তার আসঙ্গ কামনায় থরথর করে ওঠে না কোনো প্রেমাতুর স্বামী। কোনো শিশু তার স্তন্যসুধার জন্য মুখ বাড়ায় না। কি করবেন তিনি এই ভরা যৌবন নিয়ে? सहसा राधा चाहल सचकित दूरे खेपल माला कहल सजनी सुन बांसुरी बाजे कुंज आवल काला। দরজার কাছে কারো যেন পায়ের শব্দ হলো। চমকে ওঠেন কাদম্বরী। দেখলেন রবি এসেছে। তার চোখ অভিমানে ছলছল করে ওঠে। চট করে মুখ ঘুরিয়ে নিয়ে কাদম্বরী বলে ওঠেন, বেঁচে আছে কিনা দেখতে এসেছ রবি? রবি কাছে এসে নতুন বৌঠানের থুতনি ধরে নিজের দিকে ঘুরিয়ে নেন। কাজল নয়ন থেকে গড়িয়ে পড়া অশ্রুটুকু পরম যত্নে মুছে দেন আঙুল দিয়ে। তারপর বলেন, রাগ করো না। প্রতিদিন তোমার জন্য আমার দুশ্চিন্তা হয়। প্রতি রাত তোমার কথা ভেবে ভেবে আমার ঘুম আসে না, কিন্তু আসতে পারিনি কিছুতেই। তা পারবে কি করে? রবির হাত ঠেলে সরিয়ে দেন কাদম্বরী। এখন তোমার নতুন বউয়ের সঙ্গে পুতুল খেলার সময়। এখন কি আর বুড়ি বৌঠানের সঙ্গ ভালো লাগে? রবির মনে তীব্র আবেগের ধাক্কা লাগে। প্রতি পল অনুপল যাকে মনে পড়ে, যার ছায়া থেকে সরার জন্য নিজের সঙ্গে যুদ্ধ করতে হয় প্রতি পল অনুপলে, সেই মন প্রতিমা এ কথা বলছেন? রবি আর্তনাদ করে ওঠেন, যদি বুক চিরে তোমাকে দেখাতে পারতাম নতুন বৌঠান, আমার ক্ষতবিক্ষত মন। মিথ্যে বলো না রবি। কাদম্বরী তাও অভিমান করেন। তুমিও তোমার নতুন দাদার মতো আমাকে মিথ্যে স্তোক দিচ্ছ। আমাকে কেউ আর ভালোবাসে না। তার গায়ের কচি কলাপাতা রঙের জর্জেট শাড়িটি অবহেলায় মাটিতে লুটোয়। বিদ্যুৎ লতার মতো ঈষৎ উন্মোচনে মাথা ঝিমঝিম করে ওঠে রবির। রেশমি জ্যাকেটের উদ্ধত নির্লজ্জতায় চোখ পুড়ে যায়। তিনি কাদম্বরীর কোমর জড়িয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে বলেন, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। এরকম করে আর কাউকে কোনোদিন ভালোবাসিনি নতুন বৌঠান। যদি সাধ্য থাকতো তাহলে তোমার এই যন্ত্রণা দূর করতাম। কাদম্বরীও শকুন্তলার মতো জড়িয়ে ধরেন প্রিয়তম হরিণ শিশুটিকে। দুজনে দুজনকে তীব্র আবেগে জাপটে ধরে অনুচ্চারিত এক বেদনায় কাঁদতে থাকেন, কাঁদতেই থাকেন। বিকশিত প্রীতি কুসুমে আনন্দ বসন্ত সমাগমে। বিকশিত
জাহাজ নিয়ে বেশ ব্যস্ততা বেড়ে গেছে জ্যোতির। প্রচুর ঋণ নিয়ে জাহাজ সাজিয়েছেন। বিলিতি জাহাজ কোম্পানির ফ্লোটিলার সঙ্গে পাল্লা দিয়ে খুলনা বরিশাল জলপথে ফেরি চালাবেন তিনি। দিশি লোকেরা দিশি জাহাজে চড়তে নিশ্চয়ই পছন্দ করবেন। জ্যোতির জাহাজ উদ্বোধনের দিন ঠিক হয়েছে ১৯ এপ্রিল। ১৮৮৪ সালের এই দিনটি বাঙালির জাহাজ ব্যবসার ইতিহাসে সোনার জলে লেখা থাকবে। জ্যোতি বুঝতে পারেননি ওটাই হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে অন্ধকার দিন। এই সব হুলুস্থুল তোড়জোড় থেকে অনেক দূরে বর্ষার মেঘের মতো এক ঢালা খোলা চুল ছড়িয়ে একা একা বসে আছেন কাদম্বরী। জ্যোতির ওপর তাঁর তীব্র অভিমান। জাহাজের উদ্বোধনের কোনো কর্মকাণ্ডে স্বামী তাকে জড়াননি, সব ছেড়ে দিয়েছেন মেজ বৌঠানের হাতে। যে মেজ বৌঠানের চক্ষুশূল জ্যোতির স্ত্রী কাদম্বরী। বাড়ি আসেন না, কোথায় কোথায় রাত কাটান। সব সহ্য করছি, ভালোবাসা কি এতটাই ক্ষয়ে গেল যে কাজের সঙ্গিনী হওয়ার মর্যাদাটুকু কেড়ে নিতে হবে? বাজে গুরু গুরু শঙ্কর লঙ্কা ঝঞ্ঝা ঘনায় দূরে। বাজে গুরু গুরু শঙ্কর লঙ্কা ঝঞ্ঝা ঘনায় দূরে। তবু কাদম্বরী প্রস্তুতি নিচ্ছেন। বিশু তাঁতিনীকে ডেকে নতুন একটি কমলা রঙা স্বর্ণচরী শাড়ি বেছেছেন উদ্বোধনে পরার জন্য। গয়না বেছে বেছে আয়নার সামনে পড়ে দেখছেন নিজেকে। সেদিন শুধু জ্যোতিই তাকে চমক দেবেন তা তো হতে পারে না, কাদম্বরীও চমকে দেবেন জ্যোতিকে। জীবনের সেরা সাজ সাজবেন তিনি। জ্ঞানদাকে হারিয়ে দেবেন রূপের উজ্জ্বলতায়। যখন জাহাজের ডেকে গিয়ে দাঁড়াবেন, লোকের চোখ তাঁকেই ঘুরে ফিরে দেখবে। জ্ঞানদা তার চেয়ে অনেক সৌভাগ্যবতী হতে পারেন, কিন্তু রূপে ও সংবেদনায় তাঁর ধারে কাছে আসতে পারবেন না, জানেন কাদম্বরী। ঠাকুরবাড়ির অন্দরে সে কথা চালু আছে। সেই রাগেই হয়তো মেজবউ জ্যোতিকে তার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কাদম্বরী ঘরে বসে ধোপানিকে কাপড় দিচ্ছিলেন। অভ্যেস মতো জ্যোতির জোব্বার পকেটে হাত দিয়ে কাগজপত্র বার করতে গিয়ে তার হাতে উঠে এলো একটি সুগন্ধি খাম। কোনায় মেইলি ছাঁদের অক্ষরে লেখা সরোজিনী, আর মাঝখানে অতি যত্নে জ্যোতির নাম। কাদম্বরীর বুক ধড়ফড় করে ওঠে। ধোপানিকে বিদায় দিয়ে চিঠিটা খোলেন। দেখেন লেখা আছে, প্রিয়তমেষু, তোমার কাছ থেকে যে আনন্দ ও মর্যাদা পাইয়াছি তাহা আমার বহু স্বপ্নের ফসল, কিন্তু যে কথা মুখে বলতে পারি নাই তাহা জানাইবার জন্যেই এই পত্র। দুপুরের দুষ্টামির পরে তুমি যখন আমার বালিশে মাথা রাখিয়া পরম আরামে ঘুমাইতেছ, তখন তোমার পাশে বসিয়াই তোমাকে লিখিতেছি। গোপন কথাটি হইল, আমার শরীরের মধ্যে তোমার একটি ক্ষুদ্র বীজ বাড়িয়া উঠিতেছে। কয়েকদিন বমি বমি লাগিতেছিল। এ মাসে ঋতুদর্শন হয় নাই। প্রথমবার পোয়াতি হইবার সময় যেমন হইত ঠিক সেই রকম। তুমি শুনিয়া খুশি হইবে কিনা জানি না বলিয়াই মুখে বলিতে পারি নাই। সন্তানের পিতৃপরিচয় আমি কাহাকেও জানাইব না, শুধু আমি জানিলাম আর তুমি। সংসার জানিবে ও আমার সন্তান, আমার একার। কোনো মূল্যেই আমি তোমাকে হারাইতে চাহি না। আমার শত শত চুম্বন গ্রহণ করিও। ইতি তোমার একান্ত সরোজিনী। বজ্রাহতের মতো বসে পড়েন কাদম্বরী। শব্দগুলি তার মাথায় বোঁ বোঁ করে ঘুরতে থাকে। দুপুরের দুষ্টামি, ক্ষুদ্র বীজ, সন্তানের পিতৃপরিচয়। সকল বাসনা চিত্তে এলো ফিরে, নিবে
ঘনালো বাহিরে প্রদীপ কোটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাই গভীর রজনী নামিল হৃদয়ে